1 লাখ লোক নিয়ে যাবেন, ওগুলো আসলে রাজনৈতিক কথা, যেভাবে অনেক আজে বাজে কথা শোনা যায় সেরকম একটা কথা, ও কথার কোনো সারবত্তা নেই। তুমি খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছো যে শুধুমাত্র কি এসআইআর এর ব্যাপার। না, এসআইআর এর ব্যাপার না, এর পিছনে বড় একটা রহস্য আছে। 3 তারিখে কি হবে না হবে অবশ্যই সবার চোখ থাকবে, যেটা হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝে গেছেন এবং সেই আশঙ্কা থেকেই তিনি আশঙ্কা করছেন যে তার সময় কিন্তু ঘনিয়ে এসেছে। বাঁচার জন্য একদম যত খড়কুটো আছে আঁকড়ে ধরতেই হবে। অভিজিৎবাবু যেটা বলেছেন, এবং সেই দিন রাত্রে ভারতীয় জনতা পার্টির ওয়েস্ট বেঙ্গল পেজে যেটা পোস্ট হয়েছে সেটা কিন্তু অত্যন্তভাবে উল্লেখযোগ্য। এই অভিজিৎবাবুর বিস্ফোরণের পরে কিন্তু অনেকগুলো সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ও তৃণমূল কংগ্রেসটা করতো, মন দিয়েই করতো, তা সত্ত্বেও ওর যেভাবে এআই ভিডিও বানানো হয়েছে বলে ও দাবি করছে, সেটা যদি সত্যি হয় তাহলে ভেবে দেখো, একটা মেয়ের কাছে তো সম্মান অনেক বড় জিনিস। যে দলে আছে সেই দলের নেতারাই তার সম্মানহানি করছে। এটা যদি অভিযোগটা সত্যি হয় তাহলে তো মারাত্মক অভিযোগ। তৃণমূল কংগ্রেস তো কোনো ব্যবস্থা নেয়নি। ডট যোগ করে করে একটা ছবি কমপ্লিট করা যায়। অভিজিৎবাবু অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তমলুকের সাংসদ, বিচারপতি হিসেবে তার যে ঐতিহাসিক কিছু রায় রয়েছে, তার ফলে প্রচুর মানুষ আগামী কয়েকশো বছর ধরে তাকে মনে রাখবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অভিজিৎবাবু যেটা বলেছেন, এবং সেই দিন রাত্রে ভারতীয় জনতা পার্টির ওয়েস্ট বেঙ্গল পেজে যেটা পোস্ট হয়েছে সেটা কিন্তু অত্যন্তভাবে উল্লেখযোগ্য। 2021 সালে নো ভোট টু ক্যাম্পেন হয়েছিল, নো ভোট টু বিজেপি, এরকম একটা ক্যাম্পেন হয়েছিল। এবং তুমি দেখেছো ভিডিওটা, যে একজন মহিলা, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো কিছুটা দেখতে, তবে সেই ভিডিওতে নাম করা হয়নি, তিনি বলছেন, ওই মহিলা বলছেন জনৈক মোহাম্মদ সেলিমকে, যে সেলিমদা বাঁচাও, এবং 2021-এর মতো এমন কিছু একটা করো যাতে করে আবার এই 2026টা ম্যানেজ করতে পারি। তাহলে এই এই অভিজিৎ বাবুর বিস্ফোরণের পরে কিন্তু অনেকগুলো সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। স্পেসিফিক যত সময় না অভিজিৎ গাঙ্গুলি বলবেন তত সময় তো বলা সম্ভব নয়। তিনি কখনো, কেউ কেউ আমরা ভাবছি যে ডব্লিউবিসিএস কেলেঙ্কারি নিয়ে, এবং কোভিড এর সময় শারীরিক যে অবনতিগুলো হচ্ছিল, তার আগে দেহের কোনো অংশ সরিয়ে নেওয়া, যেমন করে বিক্রি হয় আর কি, কিডনি, উমুক তুমুক, চোখ টোক, এগুলো নিয়েও কেলেঙ্কারি থাকলেও থাকতে পারে, অনেকে অনুমান করছেন। তবে আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে বিজেপির ওয়েস্ট বেঙ্গল পেজে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে, এবং সেখানে যেভাবে 2021 সালের যুযুধান দুই রাজনৈতিক দল, তৃণমূল এবং সিপিএম, তাদের মধ্যে সমঝোতার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাহলে কি সেই বিষয়ে কোনো প্রমাণ রয়েছে? এখন সময় উত্তর দেবে, যদি কিছু থাকে অভিজিৎবাবুর কাছে। একই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করব দীপঙ্কর দাস আপনার কাছে, যে যেভাবে রাজন্যা হালদার তিনি প্রেস কনফারেন্স করলেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে যে রাজন্যাকে মানে বিজেপি নেয়নি, এই ঘটনা কিভাবে দেখছেন? না দেখো, রাজন্যা তো নিজে এখনো পর্যন্ত অফিসিয়ালি অন্তত বলেনি যে আমি বিজেপিতে যাচ্ছি, বা বিজেপিও কখনো বলেনি যে রাজন্যাকে নিচ্ছি। পুরোটা হচ্ছে একটা রিউমার বা আনঅফিসিয়াল ব্যাপার, এটা বলা যেতে পারে। তবে রাজনৈতিক মানচিত্রে কিন্তু এরকম হতেই থাকে, মানে উনি ওখানে যাচ্ছেন, তিনি সেখানে যাচ্ছেন না, আমরা নিচ্ছি, ওরা নিচ্ছে না, এই ধরনের আলোচনা। তবে রাজন্যা হালদার কিন্তু, আমাদের দর্শকদের মধ্যে একটা প্রবণতা আমরা দেখেছি যে কে রাজন্যা, কতটুকু বয়স রাজন্যা, বয়স দিয়ে হয় না। মানে ঝাল ছোট হলেও ঝাল, ঠাকুর ছোট হলেও তার মধ্যে পবিত্রতা আছে, প্রতিমা যত বড় হোক আর ছোট হোক তার মধ্যে ঈশ্বরের ছোঁয়া আছে। অতএব রাজন্যা হালদারের বয়স কম বলে তাকে আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না। রাজন্যা হালদার সুবক্তা, সুদর্শনা, তিনি এই সময় নিয়ে অত্যন্ত সিরিয়াস। যেভাবে চাকরি পাচ্ছে না, যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে ভবিষ্যৎগুলো হারিয়ে যাচ্ছে, সেটা নিয়ে রাজন্যা অত্যন্ত ভাবে সচেতন, এবং রাজন্যার এই যাত্রা সফল হোক, এটা আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাইবো। পঙ্কজের বক্তব্য অবশ্যই বলবে। আমার একটা বিষয় আছে এখানে, সেখানে হচ্ছে রাজন্যার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। রাজন্যার, দেখো, রাজন্যার বিরুদ্ধে তো রাজন্যা তো তৃণমূল কংগ্রেস করতো, কিন্তু ওর বিরুদ্ধে খুব বেশি চুরি দুর্নীতির অভিযোগ নেই। কিছু বিতর্কিত মন্তব্য সে করেছে। রাজনৈতিক নেতা ব্যক্তিরা, রাজনৈতিক যারা ক্যারেক্টার হয় তারা বিতর্কিত মন্তব্য করে, সেটা কোনো বিষয় না। কিন্তু ওকে বিজেপিতে নেওয়া হোক বা না নেওয়া হোক, রাজন্যা যেভাবে নাছোড়বান্দা, তৃণমূল ছেড়ে দেওয়ার পর বা তৃণমূলের থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার পর ও কিন্তু তার আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। ও কিন্তু চেষ্টা ছাড়েনি। ওর যে ফাইটার মানসিকতা, যেটা নিয়ে রাজন্যা পরিচিত হয়েছিল, বিজেপিতে আসুক বা না আসুক, তৃণমূল বিরোধিতায় রাজন্যের যে নাছোড়বান্দা ব্যাপারটা, এখনো যে আন্দোলন করে যাচ্ছে কোনো দলের সাপোর্ট ছাড়াই বা দলের সরাসরি সাপোর্ট না নিয়ে, এটা কিন্তু আমার খুব আকর্ষণ করেছে। রাজন্যার মধ্যে কিন্তু একটা স্পার্ক আছে। ও আগামী দিনে কিন্তু যদি লড়াইটা জারি রাখে, ওর কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু আমি উজ্জ্বল দেখতে পাচ্ছি। বললেন রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল রাজন্যা হালদারের, আর সেটা কি আমরা দেখেছিলাম দলে থাকার সময় রাজন্যা হালদার
দলের মধ্যে একটা মানে ক্রিটিসিজমের শিকার হয়েছিলেন তার আর্জি করে নির্যাতিতাকে নিয়ে সিনেমা বানানোর জন্য। আপনি বলছেন এটাও কি রাজন্না হালদারের একটা তরুণ যে তার একজন প্রগতিশীল রাজনৈতিক মনোভাবের পরিচয়? দেখো, যে কোনো দলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা থাকে। একটা দলে অনেক মানুষ যখন থাকেন, যে কোনো রাজনৈতিক দলের কথা বলছি, তখন কে কাকে ল্যাং মেরে উঠে যাবে, কে এগিয়ে যাবে প্রতিযোগিতায়, এই বিষয়টা প্রত্যেক রাজনৈতিক দলে থাকে। তো বিজেপিও এর অন্যথা নয়। বিজেপিতে রাজন্না এলে কারো মনে হতেই পারে যে রাজন্না এলে আমাদের ক্ষতি হতে পারে বা আমাদের সমস্যা হতে পারে, সেটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি যেটা বলছি যে তার হতেই পারে একটা দলে গেলে নতুন যখন কেউ আসে তাকে নিয়ে প্রতিবাদ থাকে, প্রতিরোধ থাকে, কিন্তু সেটাকে কাটিয়ে উঠেও রাজন্না যেভাবে লড়াই করছে, সে বিজেপিতে আসুক না আসুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা বিজেপির ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও সে যে লড়াইটা করছে। এবং সেই সময় রাজন্না দেখো আজকে কেন প্রতিবাদটা করছে, ও তৃণমূল কংগ্রেসটা করতো, মন দিয়েই করতো, তা সত্ত্বেও ওর যেভাবে এআই ভিডিও বানানো হয়েছে বলে ও দাবি করছে, সেটা যদি সত্যি হয় তাহলে ভেবে দেখো, একটা মেয়ের কাছে তো সম্মান অনেক বড় জিনিস। যে দলে আছে সেই দলের নেতারাই তার সম্মানহানি করছে। এটা যদি অভিযোগটা সত্যি হয় তাহলে তো মারাত্মক অভিযোগ। তৃণমূল কংগ্রেস তো কোনো ব্যবস্থা নেয়নি, ও সেটার প্রতিবাদ করেছে, তারপরে দল থেকে কোনো সহযোগিতা পায়নি, সহযোগিতা না পাওয়ার দরুন সে প্রতিবাদ করেছে এবং সে এখন চাইছে যে দলের লোকেরাই তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, সেই দলে সে কেন থাকবে। এবং ও নিজে, তুমি দেখে থাকবে, ও নিজে এসএসসির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল, একদম। তারপর তার চাকরি হয়নি, সে দেখছে যে আমার চাকরি হয়নি, এবার সে যোগ্য কি যোগ্য না এটা আমার বিচার্য বিষয় নয়, কিন্তু টাকা দিয়ে চাকরি হয় আর রাজন্যাদের চাকরি হয় না দলে থাকা সত্ত্বেও। অর্থাৎ টাকা না দিলে তৃণমূল করলেও তোমার যে চাকরিটা হবে না, এটা ওর খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকে সে এখন সে দলের বিরুদ্ধে কথা বলছে। এটা তো অন্যায়ের কিছু নেই, প্রত্যেক মানুষ সাফার করছে পশ্চিমবঙ্গে, ও সাফার করছে, ও ওর সাফারিংটা সামনে তুলে ধরেছে, এটাই আমার মনে হয়। আমি আজকে যখন দুজন রাজনৈতিক বিশেষজ্ঞকে একসাথে একই ফ্রেমে পেয়েছি, আমি একটা প্রশ্ন ছুড়বো এবং সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমি দুজনের থেকেই চাইবো। এই প্রশ্নটা সেটা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু রাষ্ট্রপতি শাসন চাইছেন একদিকে, দিগম্বর দা, কিন্তু শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক বাবু পরিষ্কার বলে দিয়েছেন যে এটা পার্টি লাইন না। তাহলে উনি কি পার্টি লাইনের বাইরে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কোথাও গিয়ে পার্টি লাইনের বাইরে এসে কথা বলছেন এবং কাজ করতে চাইছেন? না দেখো, পার্টি লাইনের বাইরে সেটা তো অভিজিৎ বাবু যেটা বলেছেন, আমার যতদূর মনে পড়ছে যে উনি বলেছিলেন যে আমি ব্যক্তিগত জায়গা থেকে এখানে এসেছি, আমি দলের কোনো প্রতিনিধি হিসেবে আসিনি। দলেরও সেই বারবার কোনো সমর্থন ছিল না বারবার সেইভাবে প্রকাশ। তো ফলে সেখানে দলের কোনো সিম্বল ছিল না। আর রাজন্না হালদারও কোনো বিজেপির কোনো পরিচিত কেউ না। রাজন্না হালদার একদম সেপারেট অ্যাপলিটিক্যাল মঞ্চ থেকে এই যাত্রাটা শুরু করেছে। তো অভিজিৎ বাবু যেটা বলেছেন এরকম তো বলতেই পারেন। তার কারণ দেখো, সমস্ত কিছু মানে আমি কোনো বিয়ে বাড়ি যাবো, কারো মুখে ভাতে যাব, বা আমি বাড়িতে কি কথা বলবো, আমার ক্লাবের আড্ডায় কি কথা বলবো, ঘরোয়া আড্ডায় কি কথা বলবো, বা ক্যাম্পেইন কলিং এ কি কথা বলবো, সেটা সবসময় যে কোনো রাজনৈতিক ভাবে এরকম কোনো ব্যাপার নেই। এবং তিনি যে পালসটা ফিল করেছেন, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এখন, তিনি তো একসময় বিচারপতি ছিলেন। আর বিচারপতি মানে কিন্তু কোনো ফাজলামি ব্যাপার না, মানে বাড়িতে খেলাম দিলাম, চা খেলাম, তারপরে গিয়ে একটা রায় দিয়ে দিলাম, তা না। প্রচুর পড়াশোনা করতে হয়। ভারতবর্ষে যত খবরের কাগজ আছে, যত চ্যানেল আছে, বিশ্বের সমস্ত খবর রাখতে হবে ভালো বিচারপতি হতে গেলে। এবং আইনের আওতায় এবং সুপ্রিম কোর্ট বা অন্যান্য একদমই। কোনো আদালতে কি তার রায় হয়েছে সেই সব অনেক কিছু তো মাথায় ফলে রাখতে হবে। জাস্টিস গাঙ্গুলি পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের যে চাওয়া পাওয়ার যে অনুভূতি, তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, এইগুলো কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত। জাস্টিস গাঙ্গুলির যে বক্তব্য, তো তিনি সেই পালসটা ফিল করেছেন এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন হ্যাঁ একদম উনি ঠিক বলেছেন। একদম মানুষের রায়টা তিনি দিয়েছেন, মানুষের আর রায়টা শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন তিনি বিজেপির অফিসিয়ালি সভাপতি। জাস্টিস গাঙ্গুলি কিন্তু সাংগঠনিকভাবে কোনো পদে নেই, এটা মাথায় রাখতে হবে। শুভেন্দু অধিকারী কিন্তু সাংগঠনিক কোনো পদে নেই। দলের একটা পদে থাকা রাজ্য সভাপতি হিসেবে তার বক্তব্য, মানে তুমি যেটা বললে পার্টি লাইন, সেই পার্টি লাইনটা তাকে ঠিক রাখতেই হবে। নরেন্দ্র মোদী যেখানে বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তার মানে কি সবাইকে নিয়ে চলতে হবে। তো সেই লাইনেই তো শ্রমিক ভট্টাচার্যকে চলতে হবে। আমি তার পঙ্কজদার উত্তরটাও নেবো একই সাথে। আপনার কাছে দিগম্বর আরেকটা প্রশ্ন আমি ছুড়ে দেবো। আগে পঙ্কজদার উত্তরটা নিয়ে নিই, তারপর আমি আপনার কাছে এই সম্পর্কিত আরেকটা প্রশ্ন করবো। পঙ্কজদা, আপনি কি মনে করছেন পার্টি লাইনের বাইরে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিজস্ব স্ট্যান্ড নিচ্ছেন? না না, পার্টি লাইনের এখানে বিষয় নেই। দেখো, অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আপামর মানুষের যে ইচ্ছে সেটাকে সেটাকে তিনি তার কথার মাধ্যমে প্রতিফলিত করেছেন। বিজেপির একটা স্ট্যান্ড যেটা হচ্ছে তারা জোর করে কোথাও ক্ষমতায় আসবে না,
বা জোর করে রাষ্ট্রপতি শাসন করবে না, এটা বিজেপির আপাত দৃষ্টিতে। কিন্তু বিজেপি কি এটা বলেছে কখনো যে এখানে যদি ল অ্যান্ড অর্ডার খুব খারাপ হয়ে যায় তারপরেও রাষ্ট্রপতি শাসন হবে না? এরকম কিন্তু বলেনি। রাষ্ট্রপতি শাসন বিজেপির কর্মীরা বা সাধারণ মানুষ চাইছেন একটাই কারণে, যে পশ্চিমবঙ্গে দীপঙ্করদা আমি মনে হয় সহমত হবেন যে একদম অ্যানার্কি চলছে, ললেসনেস চলছে। তুমি দেখো না, এই যে এসআইআর হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে গন্ডগোল। যে বিডিওরা ৩৬৫ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে যাচ্ছেন, তাদেরও মার খেতে হয়েছে। যারা কেন্দ্র সরকারের কর্মী, যাদের রাজনীতির সঙ্গে কোনো যোগসূত্রই নেই, তারা মার খাচ্ছেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো এবং একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক শপথ নিয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন ইলেকশন কমিশন অমুক রাজনৈতিক দলের দালাল। একটা অসাংবিধানিক কথাবার্তা বলছেন, এবং তার যেভাবে অঙ্গভঙ্গি, তার যে মানে অ্যাগ্রেসিভনেস, এটা তো মেনে নেওয়া যায় না। তিনি তো একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছেন, তিনি কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। তুমি একটা জিনিস খেয়াল করবে যে আগে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান শুরু বা শেষ হতো বন্দে মাতরম দিয়ে কিংবা জনগণ মন দিয়ে। বিগত 1 বছরে একবারও এরকম হয়নি। এখন শুনবে জয় বাংলা। জয় বাংলা কি আমাদের স্লোগান? জয় বাংলা তো 1971-এ মুজিবর স্লোগান ছিল। তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। তার তো দীর্ঘদিনের স্বপ্ন, তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো আর 42টা আসন জিতেও হবে না। এবার তিনি কি চাইছেন যে এই রাজ্যটাকে এই দেশ থেকে, মানে প্রথমে তো আগে এই মানসিকতাটা তৈরি করতে হয়, যেভাবে শেখ মুজিবুর রহমান পাকিস্তান বাংলাদেশের অঙ্গ নয়, সংস্কৃতি আলাদা, সেখানকার কালচার আলাদা, এটাকে সামনে রেখে তিনি আলাদা করেছেন। তিনিও কি সেই বাংলা বাঙালির একই রকমের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকেও সেই বাংলাদেশের 71-এর মডেলটাকে এখানে কাজে লাগাতে চাইছেন? এই সবের জন্যই কিন্তু অনেকেই ক্ষুব্ধ, যার জন্যই কিন্তু তিনি বলেছেন, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এখানে ললেসনেস আছে, এখানে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। আমি আপনার কাছে একটু প্রশ্ন করবো এসআইআর ইস্যু নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নিয়ে, যে এসআইআর ইস্যু নিয়ে এবারে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি প্ল্যান তাদের? কারণ অন্য কোনো ব্যাপার নেই তো, 3 তারিখ আবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। একদমই একদম। পিসি ভাইপো দুজনেই যাচ্ছেন, যা খবর। আর দিল্লি যাওয়ার কথাটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন তিনি কয়েকজন চোরপোটারের কাছে সেটা জানিয়েছিলেন ওই রাজভবনে চা চক্রে, যখন কিনা আনন্দপুরে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছিল, প্রচুর দাউ দাউ দেহ করে জ্বলছে। জ্বলছে, এবং সম্রাট নিরো শোনা যায় যে রোম নগরী যখন পুড়ছিল তখন তিনি বেহালা বাজাচ্ছিলেন। বেহালা বাজাচ্ছিলেন। আর আমাদের এখানেও এই ধরনের ছবি অনেকবার দেখা গেছে। যখন উত্তরবঙ্গে বন্যা হয় তখন এখানে তিনি মমতা- মুখ্যমন্ত্রী নাচেন এবং বাজনা বাজান। একইভাবে আনন্দপুর যখন জ্বলছিল, যখন এ রাজ্যের ওই যে বাংলা বাঙালি তুমি বলছিলে, বাংলা বাঙালি বাঙালি যখন মারা যাচ্ছিল, বাংলায় যখন মা মা করে চিৎকার করছিল, বাবা গো করে চিৎকার করছিল, তখন মুখ্যমন্ত্রী ফটো সেশন করছিলেন কোথায়? লোক ভবন বলে এখন পরিচিত, ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে এবং তার অনুগত অনুগামী কয়েকজন রিপোর্টারের সঙ্গে। তো সেই ছবিতে যাতে করে অস্বস্তিকর কোনো পরিস্থিতি না তৈরি হয় সেটা এড়ানোর জন্য সম্ভবত মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার কথা প্রথম প্রকাশ করেছিলেন 26 তারিখে। তখনও পর্যন্ত নির্বাচন কমিশনের বা প্রধানমন্ত্রীর দপ্তরের খুব চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে একবার 1 মিনিটের জন্য দেখাবো। এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো সাড়া আসেনি। ছাড়া এসছে শুধুমাত্র নির্বাচন কমিশন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি থাকবেন এবং 15 জনকে তারা অ্যালাউ করবেন। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে আরো অনেক বেশি, 15 জনের বেশি ঢুকতে দেবে না, ওখানে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে সিকিউরিটিরা। 15 জনের মধ্যে ভাইপো থাকতে পারেন এমনটা শোনা যাচ্ছে। তা তো বলছেন 1 লাখ লোক নিয়ে যাবে। 1 লাখ লোক নিয়ে যাবেন। ওগুলো আসলে রাজনৈতিক কথা, যেভাবে অনেক আজে বাজে কথা শোনা যায় সেরকম একটা কথা, ও কথার কোনো সারবত্তা নেই। তুমি খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছো যে শুধুমাত্র কি এসআইআর এর ব্যাপার? না, এসআইআর এর ব্যাপার না, এর পিছনে বড় একটা রহস্য আছে। বড় রহস্য কি? তার পরের দিনই সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই রয়েছে। ইডির ফাইল ছিনতাই করা, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, গোটা দেশের সামনে এই রাজ্যটাকে পুরো লজ্জার অন্ধকারে ডুবিয়ে দেওয়া, এই মামলাটা রয়েছে। তো সেই 3 তারিখের মামলাটাকে কোনোভাবে যদি ম্যানেজ করা যায় সুপ্রিম কোর্টকে, তার কারণ হচ্ছে ওখানে যেভাবে হাইকোর্ট থেকে অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল, সেইভাবে সুপ্রিম কোর্ট কি এমন কোনো নির্দেশ দেবে যাতে করে আইপ্যাকের কোনো মাথা বা রাজ্য প্রশাসনের কোনো মাথা তার উপরে হাত পড়ুক? মানে সিবিআই ইডি তো মেরুদণ্ডহীন,
তারা নিজে থেকে কিছু করতে ভয় পায়, মার খাওয়ার পরেও চুপ করে থাকে? তারা চাইছে ওইটাকে ঢাল করতে। সুপ্রিম কোর্ট বললো বলেই দেখুন আমরা করছি, যদিও তাদের সেই ক্ষমতা ছিল, আছে এবং থাকবে। আমার ধারণা 3 তারিখে কি হবে না হবে অবশ্যই সবার চোখ থাকবে, যেটা হওয়ার সম্ভাবনা প্রবল, যে অমুককে কেন ধরছেন না ভাই, মানে সিবিআই কে একদম চাপকে বলবে আর কি, কেন ধরছেন না। সুপ্রিম কোর্টের বিষয়। একদমই, কেন কেন ধরছেন না, কেন, কি ব্যাপার, কি সম্পর্ক আপনার, ধরুন ওকে, তখন কিছু একটা হবে। ফেব্রুয়ারিতে একটা বড় ঘটনা ঘটবে, তুমি দেখো। পঙ্কজ, আমি বলবো একদম দীপঙ্করদা যে কথা বললো আমি সেই কথা সূত্র ধরেই বলবো যে একদম প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের সদর দপ্তরে মুখ্যমন্ত্রী খোদ পৌঁছে গিয়েছিলেন। একদম একদম মুখ্যমন্ত্রী পৌঁছে ফাইল নিয়ে চলেছিলেন, একদম বেনজির দৃশ্য ভারতবর্ষের ইতিহাসে বলা চলে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এই মামলায়, আইপ্যাক ঘটিত মামলায়, এবং সুপ্রিম কোর্টের কাছে তিনি কিন্তু আর্জি করেছেন পঙ্কজদা যে মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার সাথে কি কি অপব্যবহার করেছেন। তিনি একজন সিটিং চিফ মিনিস্টার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ইম্পর্টেন্ট লাইনটা বলেছে আমি বলবো যে আমাকে তোমরা ঘেঁচু করবে, কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাকে তোমরা ঘেঁচু করবে, তুমি আমায় জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমায় জেলে ভরলে বাংলার মায়েরা জবাব দেবে, আমার কৃষক শ্রমিকরা জবাব দেবে। মুখ্যমন্ত্রী নিজেই চাইছেন জেলে যেতে, পঙ্কজদা কি বলবেন? মুখ্যমন্ত্রী আমার মনে হয় আভাস পেয়েছে যে এবারের ব্যাপারটা না খুব গন্ডগোলের আছে। মানে তিনি যেভাবে ফাঁদে পা দিয়ে দিচ্ছেন, আমি ফাঁদে পা শব্দটাই ব্যবহার করছি। এর আগে মুখ্যমন্ত্রীর যে কাজকর্ম আমরা দেখেছি, যখনই বড় বাধার সম্মুখীন হয়েছেন নিজে ছুটে গেছেন। আমার মনে হয় ইডি এবার ফাঁদই পেতেছিল যে প্রতীক জৈনের বাড়িতে যাব, ফাইল কিছু আমরা ঘাটাঘাটি করব। দেখো, 7টা থেকে এই অভিযানটা শুরু হয়েছে, বা একটা বা মোটামুটি 11টা থেকে মমতা বাড়ি থেকে বেরিয়েছিলেন, 11:30 12টার দিকে ওখানে পৌঁছেছিলেন। ইডির যদি মনে হতো তদন্ত করার ওখানে, এটা আমার ব্যক্তিগত মত, এর সঙ্গে ইডি বা সিবিআই এর কারো কোনো যোগ নেই, আমার ব্যক্তিগত মত বলছি, 5 ঘন্টা লাগে না ফাইল রিকভার করতে। ফাইল নেব, ইডির অফিসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ফিরে আসবো বা নিজাম প্যালেসে চলে যাব, কাজ কমপ্লিট হয়ে যেত। ইডি ওখানে ওত পেতে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কখন ফাঁদে পা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাঁদে পা দিয়েছেন, এবং উনি তো বিরোধী নেত্রী হিসেবেই পরিচিত। উনি গ্যালারি শো করতে গিয়ে অনেক ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন। এবার তিনি ট্যাপে পড়ে গেছেন। তিনি জানেন যে এই যে অপরাধটা আমি করেছি এর ন্যূনতম কিংবা সর্বোচ্চ সাজা কি হতে পারে। তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কাতে এই কথাগুলো বলছেন। এবার যেখানে সমস্যাটা হচ্ছে, ইডি সিবিআই এর ক্ষেত্রে যেটা দীপঙ্কর দা বললেন, যে তোমাকে মনে করিয়ে দেবো 2014 সাল, সেই সময় সারদা তদন্তের সময় এই রাজীব কুমার রিটায়ার হবেন দুদিনে, ফাইল টাইল কিচ্ছু ছিল না, তারপরেও অনেক নেতা মন্ত্রী এক্স পুলিশ গ্রেপ্তার হয়েছিলেন, চিটফান্ডের কর্তারা পরপর অ্যারেস্ট হয়েছিলেন। তখন সিবিআই এর হাত খোলা ছিল, আর এখন সিবিআই এর হাত বন্ধ হয়ে গেছে। এটা তো আমরা কেউ বিশ্বাস করবো না। স্বাভাবিকভাবেই ইডির এখন দেখাতে হবে কিছু। এবার কাকে ইডি গ্রেপ্তার করবে সেটা তো ইডির ব্যাপার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভয় পাচ্ছেন তিনি, আতঙ্কের জায়গাটা। এবং তোমার মনে থাকবে সেদিনের সভা থেকে তিনি বলেছিলেন বাংলার মায়েদের নাড়ু তৈরি করতে। এবার কি নাড়ু? এটা কি ওরকম কোনো পিঠেপুলির নাড়ু? একেবারেই না। এটা হচ্ছে সেই নাড়ু যেটা পশ্চিমবঙ্গের নির্বাচনে ব্যবহার করা হয়, এই বড় বড় সাইজের নাড়ু। বুঝতে পারছো তো আমি কি বলছি? সেই নাড়ুতে, হ্যাঁ, একদম 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 ওই বারুদ ভরা নাড়ু। মুখ্যমন্ত্রী উদ্বুদ্ধ না, করছেন তো, এর আগেও অনেকবার করেছেন। তিনি বলেছেন ঝাঁটা হাতে প্রতিরোধ করতে, প্রতিবাদ করতে। আমরা তারপরেই দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মহিলা সেজে চলে গেলেন, একজন দক্ষ অফিসার ইলেকশন কমিশন তাকে ঝাঁটা দেখালেন, তার গাড়িতে চাবর মারলেন। কিছুই তো হয়নি। মানুষ তো আশা করে আছে যে এবার কিছু একটা হবে, এবং প্রেশার এত বেশি রয়েছে এই তদন্তকারী সংস্থা বলো, ইলেকশন কমিশন। মানুষের তো একটা জনমতকে সমর্থন করতে হয় সবাইকে। তুমি দেখবে আদালতের রায়ও অনেক সময় আইনের বাইরে গিয়েও অনেক সময় মানুষের মতামতকে সমর্থন হয়। যেমন সিঙ্গুরের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার জমি অধিগ্রহণ করেছে এবং তারপর সেখানে কারখানা হয়ে গেছে, তারপরেও কিন্তু কারখানা জমিটা কেড়ে নেওয়া হয়েছে। এখানে কতটা আইন আছে কতটা আইন নেই এই বিষয়ে আমি যাব না, কিন্তু মানুষের রায়কে সেই সময় আদালত সমর্থন জানিয়েছিল। অনেক ক্ষেত্রে এটা হয়। এখন আদালতের উপরও প্রেশার আছে, মানুষের রায়কে সমর্থন জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝে গেছেন, এবং সেই আশঙ্কা থেকেই তিনি আশঙ্কা করছেন যে তার সময় কিন্তু ঘনিয়েছে। এবং আমি দীপঙ্করদের কাছে একটা বিষয় জানতে চাইবো এই প্রশ্নের সূত্র ধরেই, যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যেখানে বলছেন যে পশ্চিমবঙ্গের মানে সমসাময়িক পরিস্থিতি ব্যাখ্যা করছেন, আপনি পঙ্কজদা দুজনেই, আমি বলবো দীপঙ্করদা আপনারা যখন বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ আজ পরিবর্তন চাইছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কথা বলছেন। দীপঙ্করদা তিনি বলছেন যে তাকে যদি গ্রেফতার করা হয় বাংলার মায়েরা জবাব দেবে, কৃষক শ্রমিকরা জবাব দেবে। কি বললেন? সিঙ্গুর থেকে ঘুরে এসে কি মুখ্যমন্ত্রী এত কনফিডেন্স পেয়ে গেলেন দীপঙ্করদা?
যখন সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল পৌলমী, যখন হিটলার ধরা পড়েছিল, তারাও নিজেদের সমর্থনে কথা বলেছিল। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে যত অত্যাচারী মানুষকে পাওয়া যায়, যত নির্যাতনকারীকে পাওয়া যায়, অসভ্যতার ইতিহাসগুলো, বর্বরতার ইতিহাসগুলো খুঁজে দেখলে দেখা যায় যে যারা এই বর্বরতার পেছনে খলনায়ক বা খলনায়িকা, তারাও নিজেদের সমর্থনে তারা প্রচার চালিয়ে যায় একদম শেষ মুহূর্ত পর্যন্ত। সেটা তো তাকে করতেই হবে, বাঁচার জন্য একদম যত খড়কুটো আছে আঁকড়ে ধরতেই হবে। তো মমতা ব্যানার্জি যা যা বলছেন, যা যা করছেন, সমস্ত কিছুই কিন্তু এক্সপেক্টেড, প্রত্যাশিত। তিনি তৃণমূলের সুপ্ত তাকে- বিপদে পড়ে গেছে ফাইলকাণ্ডে মুখ্যমন্ত্রী কি দীপঙ্কর দা বিপদে পড়ে গেছেন? বিপদে তো অবশ্যই পড়েছেন, কিন্তু সেখান থেকে তিনি বেরোতে পারবেন কিনা সেটাই হচ্ছে কথা। বিপদে পড়েছেন মমতা ব্যানার্জিও জানেন, বিপদে পড়েছেন গোটা বিশ্ব জানে, ভারতবর্ষ, বাংলা, কলকাতা সবাই জানে, কিন্তু তিনি ভান করছেন যে তিনি কোনো অন্যায় করেননি। তিনি প্রকাশ্যে বলছেন যে আমি কিছু অন্যায় করিনি, এবং সেই কথাটা চাইছেন যে তার দলের সবাই বলতে শুরু করুক। কিন্তু তুমি ক্যামেরাটা বন্ধ করে কোনো তৃণমূল নেতার কাছে বা নেত্রীর কাছে, পাড়ার নেতা হতে পারে, কোনো রাজ্য নেতা হতে পারে, ক্যামেরা বন্ধ করে তুমি জিজ্ঞেস করো তো যে দাদা, এই যে কোনো জায়গা থেকে না বলিয়া কোনো জিনিস লইয়া আসাকে কি বলা হয়? একদম ছোটবেলায় বোধোদয়ে আমরা পড়েছি, কাহারও দ্রব্য না বলিয়া লইলে কি বলা হয়? চুরি। তিনিই বলবেন, তৃণমূলই বলবেন। ফলে এটা চুরি, একদম পাতি চুরি।